এগুলো ফেস করার জন্য। যে বলা হয় যে আপনি আসলে ঘুমে হননি এবং আপনি ওই সময় টার্গেটে ছিলেন, আপনি যে গামছাটি দেখাচ্ছিলেন আপনার স্মৃতিচারণের জন্য, বলা হয় এত নতুন কিভাবে নিয়ে আসা উচিত ছিল। এটা নতুন নয়, ছবি আমরা বলি না ছবির মতো সুন্দর মনে হয় না। কিন্তু এই রিউমার্স আছে যে এখন নাকি আপনার খুব প্রভাব সেনাবাহিনী। আমাকে এটা তো কেউ কেউ বলেছে আমি সেনাবাহিনী চালাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এই ভাষাটাই। আপনার কি বক্তব্য? আমি তো জবাব দিয়েছি যে আমান আজমি গুমই হন নাই, এটা ছিল সাজানো একটি নাটক। আবার এখন সেনাবাহিনী চালাচ্ছে আমান আজমি, সেনাবাহিনীর ভিতরে তার প্রচুর প্রভাব। যে কোনো প্রশ্নটি বিপরীতমুখী হোক, স্ববিরোধী হোক, তবুও সেই প্রশ্নটি করেই মেলাইন করতে হবে, অপমান করতে হবে। দীপ্তি চৌধুরীরা আগামী দিনের সফট ফ্যাসিবাদী, তারা এখন গড়ে উঠছে সেভাবেই। আমরা আজকে আলোচনা করব দীপ্তি চৌধুরীকে আমান আজমি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তার স্টুডিওতে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। সাধারণত এই লেভেলের লোকদের সাক্ষাৎকার নিতে হলে তার বাসায় যাওয়া হয়, কিন্তু আমান আজমি অতি মূল্যায়ন করতে গিয়ে, এদেরকে মূল্য দিতে গিয়ে, দাম দিতে গিয়ে আসলে নিজের দাম কমিয়ে ফেলছেন। এদের প্রতিষ্ঠানে আসলে যাওয়াই উচিত নয়, কারণ এদেরকে নিয়োজিত করাই হয়েছে এদের আপাতত পালস পিটিশন বোঝার জন্য। সময় মতো এদেরকে ঠিকই আক্রমণ করা হয়, সুযোগ পেলে মেলাইন করার চেষ্টা হয়। একটা লোক 2929 ঘন্টা 2929 ঘন্টা দিন 2929 দিন, এই লোকটাকে আপনি এটাকে 24 দিয়ে গুণ দিলে কত হয়? আপনাকে 1 ঘন্টা যদি কেউ বলে আপনি এই ঘরে বন্দি থাকবেন, তাহলে আপনার কেমন লাগবে? আপনি একদিন চিন্তা করে দেখবেন, যে আপনি নিজেই ভাববেন যে আজকে 24 ঘন্টা আমি ঘর থেকে বেরোতে পারবো না। অস্থিরতায় আপনি টিকতে পারবেন না। আর একটা লোক 9 বছরের কাছাকাছি সময় 2929 দিন গুম অবস্থায় ছিল। বলা হচ্ছে এটা ছিল সাজানো নাটক। তাকে ট্রল করা হয়েছে তার গামছা দিয়ে, তাকে ট্রল করা হয়েছে আপনার সেখান থেকে আসার পর আবার এভাবে রিবেক করলো কিভাবে। অথচ আমান আজমি ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন দুর্দান্ত মেধাবী অফিসার, চৌকস। এটা প্রায় সবাই স্বীকার করে। আমি এমন কোনো মানুষ দেখি নেই যে এটা স্বীকার করে না। জামায়াত করুক, জামায়াতের বাইরের হোক, আওয়ামী লীগের হোক, তার অসংখ্য ছাত্র রয়েছে যারা এখনও সেনাবাহিনীর ভিতরে মেধাবী হিসেবেই পরিচিত। তাকে সহানুভূতি জানিয়েছে ফোন করে যে আপনার চাকরিটা শেষ হয়ে গেছে, কোনো রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া ছাড়া। তাকে কোনো সরকারি সুযোগ সুবিধাই দেওয়া হয় নাই, তার চাকরি চলে গেছে। তাইলে আমান আজমিটা কত অত্যাচারের শিকার হয়েছে সেই 1979 সাল থেকে, যখন তিনি সেনাবাহিনীতে জয়েন করেন। নানান প্রশ্নে দীপ্তি চৌধুরীরা বিতর্কিত করার চেষ্টা করেছিল আমান আজমিকে। আমান আজমি সবসময় গৌরবের সাথে তার বাবার কৃতিত্বকে স্মরণ করেন, যেটা আমি আশ্চর্য হয়েছি। আমার মনে হয় এটা জামাতও করে কিনা, আমার কনফিউশন রয়েছে। ক্লাস 9-এ পড়াকালীন সময়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এক অমুসলিম শিক্ষক দ্বারা তিনি বৈষম্যের শিকার হয়েছেন। তাকে নানানভাবে বৈষম্য করা হতো। অঙ্ক পারলেও তাকে গণিতের কথাই বললাম এই কারণে, গণিতের কথা তিনি বলেছেন যে গণিতে নাম্বার কাটা হয় না। তার উপরে আমান আজমি ছিলেন ডিসেন্ট স্টুডেন্ট, ভালো সর্বোচ্চ নাম্বার পাওয়ার পরেও তাদেরকে সেভাবে নাম্বার দেওয়া হতো না। এই হিন্দু বা অমুসলিম শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলেন তিনি। এরপরে নটরডেমে তিনি পড়েছেন। নটরডেমে থেকে তিনি এরপরে তিনি লন্ডন চলে গিয়েছেন। সেখানে তিনি ও লেভেল কমপ্লিট করেছেন। এখানে তার কিছু সময় নষ্ট হয়েছে, এসব তিনি বলেছেন। এরপর 1980 সালে কিন্তু তাকে 1 ডিসেম্বর মূলত তিনি সেনাবাহিনীতে নিয়োগ পান এবং সেখানে ভর্তি পরীক্ষা, সেনাবাহিনীর যে আইএসবি পরীক্ষা, আইসিএসবি, তিনি সেখানে ফার্স্ট হয়েছিলেন সেই ব্যাচে। কিন্তু তার সবাইকে নিয়োগ দেয়, তার নিয়োগটা স্থগিত করে দেয়। তাকে নিয়োগ দেওয়ার চিঠি বাড়িতে পাঠিয়েছে, বাড়িতে পাঠানোর পরেও আবার তাকে বন্ধ করে রাখে এরশাদ সরকার। তখন এটা এরশাদকে জানানো হয় যে এরকম একটা গোলাম আজমের ছেলে আমাদের এখানে ব্যাচে পাস হয়েছে, তাকে আমরা কি নিব কিনা, বুঝেন। এরপরে সম্ভবত
এরশাদ বলছে নিবে না কেন, এরকম কথা বলছে। তো এভাবেই তিনি সেনাবাহিনী নিয়োগ থেকে ধরেই নানান বাধার সম্মুখীন হন। ২৬ বছর সেনাবাহিনীকে তিনি সেবা দিয়েছেন, দেশকে সেবা দিয়েছেন অত্যন্ত আন্তরিকতা, ভালোবাসা, পেশাদারিত্বের সাথে, এবং সেটা সেনাবাহিনীর ভিতরে খুব প্রশংসিত হয়েছিল। এবং সোর্ডপ্রাপ্ত একজন অফিসার, যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে সোর্ডপ্রাপ্ত সেনা প্রধান হয়েছে মাত্র একজন। এটার কারণ হলো সেনাবাহিনীতে বৈষম্য, আপনার সেনাবাহিনীর রাজনৈতিক বিবেচনা। একজন লোক সোর্ড পায়নি, তার উপরে সোর্ড পেয়েছে এমন একজনকে ডিঙিয়ে সেনা অফিসার করা এটা অনেকটা রাজনৈতিক বিবেচনায় করা হয়। হ্যাঁ, এরপর আপনার সিওপি কপ, পিডিএম, গোলাম আজম অর্থাৎ তার বাবাকে নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন আমার বাবাকে নিয়ে আমি অবশ্যই গর্বিত। আমার বাবার বিরুদ্ধে যত অর্থাৎ শহীদ গোলাম আজমের বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছে সবই রাজনৈতিক এবং অপপ্রচার। আপনার তিনি যদি অসচেতন হতেন, রাজনৈতিকভাবে নতুন ডিনায়ালে থাকতেন, তখন তাকে হয়তো সেভাবে বলতে পারত। কিন্তু তিনি দেখেন 52 সালের ভাষা আন্দোলনে তিনি যোগ দিয়েছেন। কারমাইকেল কলেজে তিনি ভাষা আন্দোলন করার কারণে তিনি তার চাকরি হারিয়েছেন, প্রফেসর গোলাম আজম। তারপরে সিওপি মানে কম্বাইন্ড অর্গানাইজেশন অফ পাকিস্তান, তিনি সেখানে সেই দল করার গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। পিডিএম, পাকিস্তান ডেমোক্রেটিক্যাল মুভমেন্ট, হ্যাঁ, তারপরে আপনার সমাজবাদী আন্দোলন, 70-এর নির্বাচনে তিনি আইয়ুব সরকারকে আন্দোলন করেছিলেন যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। অর্থাৎ 70 সালে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে শেখ মুজিব প্রধানমন্ত্রী হবার না কারণেই প্রধানমন্ত্রী না হতে পেরেই তিনি মূলত তার সাঙ্গপাঙ্গরা ভারত তার ক্ষোভকে ব্যবহার করে এটাকে বিচ্ছিন্নতায় রূপান্তরিত করে, সেটাই মুক্তিযুদ্ধে রূপান্তরিত করে ভারত। মূলত ভারতের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি মানে ডিপেন্ডেবল, নির্ভরশীল সাম্রাজ্যবাদী দেশের করায়ত্ত করে রাখা এই বাংলাদেশ অঞ্চলটিকে। এবং তাদের একটা পুতুল সরকার এখানে সবসময় চিরকাল রাখবে, আর এদেশের বাজারটি দখল করবে, তারা আরামসে ব্যবসা করে যাবে। মুক্তিযুদ্ধ কিছু না, এর আড়ালে ছিল এটাই। পাকিস্তানকে দুর্বল করে এটাকে, এই দেশটাকে বিচ্ছিন্ন করে এটাকে সবসময় ভারতীয় সাম্রাজ্যবাদের অধীনে রাখবে, একটা পুতুল সরকার রাখবে এবং এখানে তাদের বাজার তৈরি করবে। পাকিস্তান দুর্বল হয়ে যাবে, চিরকালের জন্য তাদের একটা ক্ষত তৈরি হবে, ব্যর্থতা তৈরি হবে। এটার জন্য পাকিস্তান সেনাবাহিনী সবসময় মেলাইন হয়ে থাকবে, ছোট হয়ে থাকবে, পরাজিত শক্তি হিসেবে উপস্থাপিত হবে সারা পৃথিবীতে। এরপরে সেনাবাহিনীর ভিতরে যে রাজনীতিকরণ করা হয়েছে, যেমন ওসমানী সোর্ডপ্রাপ্ত অতটা দক্ষ ছিলেন না, কিন্তু লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। জিয়াউর রহমান সোর্ডপ্রাপ্ত একজন অফিসার, পাকিস্তান সেনাবাহিনীতে যুদ্ধ কৌশল প্রশিক্ষণ দিতেন। আপনি বুঝেন, 32-33 বছরের একটা লোক, জিয়াউর রহমানের তখন 32 বা 33 বছর বয়স, একটা লোক পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষক ছিলেন, যুদ্ধ কৌশলের কমান্ডো অফিসার। সেই লোকটা কত দক্ষ হতে পারে জিয়াউর রহমান, বুঝেন। তাকে সেনাপ্রধান করে না, করছে শফিউল্লাহরে। তার আগে কি করলো, ওসমানী রিটায়ার্ড হওয়ার পর আওয়ামী লীগে যোগ দিছে, স্বাধীনতার পর তাকে আইনা সেনাপ্রধান করলো। তার রিটায়ারের সময় জিয়াউর রহমানকে না করে, জিয়াউর রহমান আপনার শফিউল্লাহ চাইতে ফার যোগ্য, ঠিক আছে, আবার কয়েক মাসের সিনিয়রও বটে সেনাবাহিনীতে, বয়সে আবার ছোট শফিউল্লাহ চাইতে, কিন্তু শফিউল্লাহরে সেনাপ্রধান করলো। কি হলো, শফিউল্লাহর সময় শেখ মুজিবের বিপর্যয় ঘটলো, আওয়ামী লীগের বিপর্যয় ঘটলো, জিয়ারে করা হয় নাই। যাই হোক, ওসমানী বিদায় হওয়ার পর খাজা ওয়াসিম উদ্দিন নামের একজন দুর্দান্ত দক্ষ সেনা অফিসার ছিলেন, তাকে নিয়োগ দেওয়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে সেনাপ্রধান হিসেবে, কিন্তু তিনিও সোর্ডপ্রাপ্ত, কিন্তু ভারতের আপত্তিতে তাকে সেনাপ্রধান করা হয় নাই, করলো শফিউল্লাহকে। শফিউল্লাহ গেল, আসলেন জিয়াকে জনতা নিয়ে আসলো, জনতার সেনাবাহিনী, জনতার দেশ, জনতা নিয়ে আসলো। মানুষ একটু স্বাধীনতার মানে স্বাদ পেতে শুরু করেছে। এরপরে নাসিম থেকে শুরু করে মইনিউ তো শেষ করে দিয়েছে দেশকে। হ্যাঁ,
নাসিমকে নিয়োগ দেওয়া হলো, এরপরে মাহবুবুর রহমান মির্জা ফখরুলের বোন জামাই, হ্যাঁ, এরপরে মইনু আহমেদের পরে আব্দুল মবিন, তারপর ইকবাল মাসুদ হাসান, আব্দুল মবিন, হাসান মাসুদের কথাও বলা হয়েছে, আব্দুল মবিন, আইকেবি, ইকবাল কবির ভূঁইয়া, মানে আনিসুল হকের ভাই হক, ইকবাল হক, হ্যাঁ, এই নিয়ে কথা হয়েছে। মূলত সেনাবাহিনী চালায় আসলে আজমি, শেষ পর্যন্ত শেষে প্রশ্ন করছে, আবার বলছে আপনি গুমই হন নাই, এভাবেই প্রশ্ন করে দীপ্তি চৌধুরী আমান আজমিকে। ফ্যাসিবাদ কিন্তু, মিডিয়ার ফ্যাসিবাদ কিন্তু জাগ্রত। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আমান আজমিকে আল্লাহ ভালো রাখুক। খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।